চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে তৈরি করছে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো বিপাকে আওয়ামী লীগ, যে কারণে শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে তৈরি করছে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ায় কৌশলগত শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। ভারত এখন একমুখী চাপের মুখে, যেখানে একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান মিলে তৈরি করেছে একটি নতুন ত্রিমুখী স্ট্র্যাটেজিক অক্ষ। সামরিক ও ভূ-রাজনৈতিক এই চাপে ভারতের পূর্ব সীমান্ত কার্যত জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। শিলিগুড়ি করিডোর ভারতের দুর্বল কৌশলগত সংযোগ। ভারতের মূল ভূখণ্ডে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করে মাত্র 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর, যেখানে বলা হয় ভারতের চিকেন নেক। এই করিডোরের এক পাশে চীন এবং অন্য পাশে বাংলাদেশ। এই অবস্থানই ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ। চীনের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ঘনিষ্ঠতা আরও শঙ্কা বাড়িয়েছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ, লালমনিরহাটে চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণ এবং যৌথ সামরিক মহড়া ভারতীয় প্রতিরক্ষা নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও চীনের প্রভাব। বাংলাদেশে শেখ হাসিনার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে উঠে আসছে নতুন নেতৃত্ব, যারা ভারতের প্রভাবশালী ভূমিকাকে চ্যালেঞ্জ করে চীনের সঙ্গে সম্মান নির্ভর অংশীদারিত্ব গড়ে তুলতে যাচ্ছে। এই পরিবর্তন চীন বাংলাদেশ যৌথ রেল ও ট্রান্সপোর্ট করিডোরকেও এগিয়ে নিচ্ছে। পাকিস্তান ও ছায়া যুদ্ধের কৌশল। পাকিস্তান সরাসরি যুদ্ধে না গিয়ে চালাচ্ছে প্রক্সি ওয়ার। পাকিস্তান ও ছায়া যুদ্ধের কৌশল। পাকিস্তান সরাসরি যুদ্ধে না গিয়ে চালাচ্ছে প্রক্সি ওয়ার। কাশ্মীরের ট্রুপ ফায়ার ও লেজার টার্গেটিংয়ের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে আইএসআইয়ের গোপন যোগাযোগ রয়েছে। 2025 সালের শুরু থেকে 17টির বেশি স্লিপার সেল সক্রিয় রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা রিপোর্ট জানিয়েছে। অভ্যন্তরীণ সংকটও বাড়াচ্ছে চাপে। আসাম, মণিপুর, পশ্চিমবঙ্গ ও নাগাল্যান্ডে জাতিগত সংঘর্ষ, এনআরসি ইস্যু এবং মুসলিম প্রধান অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা ভারতের অভ্যন্তরীণ দুর্বলতাকে বাড়িয়ে দিচ্ছে, যা এই ত্রিমুখী অক্ষ আরও বেশি কাজে লাগাতে পারছে। ভারতের সামনে কঠিন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ এই অক্ষ এখন কোনো আদর্শ নয়, বরং কৌশলগত চাপ প্রয়োগের বাস্তব মঞ্চ। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখনও ধর্ম ও সভ্যতার লেন্সে শত্রুকে দেখে, যা বাস্তব বিপদের চেহারাকে ধোঁয়াশায় ফেলেছে। চীনের রাডার লালমনিরহাটে, পাকিস্তানের সেনা তৎপরতা কাশ্মীরে এবং বাংলাদেশের নতুন নেতৃত্বের কৌশলগত জোট, সব মিলিয়ে ভারত এখন এক ভয়ঙ্কর চতুর্মুখী ঘেরাবন্দির মুখে। বিপাকে আওয়ামী লীগ, যে কারণে শেখ হাসিনার ওপরে ক্ষুব্ধ নেতাকর্মীরা। শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত, চরম দাম্ভিকতা এবং ক্ষমতালোভী স্বৈরশাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে। তার কর্মের কারণে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। একই সঙ্গে আওয়ামী লীগকেও পলাতক দলে পরিণত করেন। কিন্তু ভারতে পালিয়ে গিয়েও তিনি ক্ষান্ত হননি। নেতাকর্মীদের নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী। সারা দেশে গ্রেফতার হয়েছেন অনেক নেতাকর্মী। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার উস্কানির কারণে নতুন করে বিপাকে পড়েছেন দলের নেতাকর্মীরা। এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ, যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন। আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে, তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না। এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন, তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে, তা ভালো কি মন্দ, ঠিক না ভুল, সেটা আওয়ামী লীগের রাজনীতি। তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে। আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি, আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা নিজেরাও জানে
তারা প্রচুর অপরাধ করেছে, এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে, এটাও তারা জানে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে 10,000, কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরও অনেক বেশি। বাকিরা দেশে আছে, কেউ জেলে আছে, কেউ পালিয়ে আছে, কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে। যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী। তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে। তারা কর্মসূচি দেবে, কর্মসূচির পেছনে টাকা ঢালবে, প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডও পরিচালনা করবে। প্রতিটা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পর পরাজিত শক্তিরা এগুলো করে। এটা নতুন নয়, এটা তাদের রাজনীতি। কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপ্ট লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে। আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহেদুর রহমান যুগান্তরকে বলেন, আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল, কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই। ফলে আমার ধারণা এরা দল করা লোক নয়, টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে। এটা তারা করতে চাইছে এই জন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে। এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না। ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে, এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে। ফলে আওয়ামী লীগের রাজনীতির হিসেবে এটা তো ঠিকই আছে, এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা তো বটেই। যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে। যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলিয়েশন হয়েছিল, এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি, আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম। ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করেছেন, কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে। এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে, অনেকেই দিয়েছেন গা ঢাকা। এদিকে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়ে, যা রহস্যজনক। অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিলেন, এই জন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন। গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি। ফোনালাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা। এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান। তিনি বলেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। গত এপ্রিলে একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা। সেদিন নেতাকর্মীদের তিনি বলেন, এক গালে চড় মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ। যারা আমাদের ওপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না, এখন থেকেই কাজ শুরু করতে হবে। এই মাসে আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা, কারণ নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নাই। এর আগে তার বক্তব্যের জের ধরে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর শুরু হয়। ওই সময় ধানমন্ডি 32 নম্বরের পাশাপাশি সুধার সদন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরও অনেক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান, শেখ হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকেই আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন। মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে। সেগুলো আওয়ামী লীগ নেতাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়। এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট সহ আরও বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।
তবে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা, তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনার সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।